বামফ্রন্টের মধ্যে মিনি ফ্রন্ট, হ্যাঁ ঠিকই শুনেছেন, সেটাই হয়েছে। এবং সেইটার পরবর্তীকালে কি পরিস্থিতি দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আপনাদের আমি সে কথাটা পরিষ্কার করে বলবো। কোনো আপন মনের মাধুরী মিশিয়ে না। আমার চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করেন তারা জানেন যে আমি কোনো আজগুবি গল্প বলি না, একেবারে প্রকৃত সত্যটা তুলে ধরি, মূল খবরটাই আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি। আমি সেই খবরই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা একটু ভিডিওটা শেষ অবধি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কমেন্টগুলো থেকে আমি প্রতিনিয়ত কিছু শিখি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি মানুষ দেখতে পারে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বিধানসভা নির্বাচন একেবারে দরজার গোড়ায়, আর মাত্র 3 মাস বাকি। ক্ষমতাসীন দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি তারা ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছেন। সিপিআইএম দলগতভাবে বিভিন্ন তাদের যে গণসংগঠন, সেই গণসংগঠনগুলোর সম্মেলন পর্ব শেষ করে বাংলা বাঁচাও যাত্রার মতন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে এবং ছোট ছোটোভাবে ইস্যু ভিত্তিক যে আন্দোলন এবং জনসংযোগ, এখনো পর্যন্ত সিপিএমের 10,000 ওই গ্রাম্য বৈঠক, উঠোন বৈঠক এগুলো হয়ে গেছে, আরও 25,000 হবে বলে সিপিএম জানিয়ে দিয়েছে। অর্থাৎ সিপিএমও কিন্তু নিজেদের ঘরটা গোছাচ্ছে। কিন্তু বামফ্রন্টের মধ্যে একটা অন্য চিত্র দেখা গেল, যেটা একেবারেই অনভিপ্রেত বামপন্থীদের কাছে এই কঠিন লড়াই সংগ্রাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। কি সেটা? যে গত 6 এবং 7ই জানুয়ারি বামফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে সিপিআইএমের ক্রমান্বয়ে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় 3টে শরিক দলেরই রাজ্য সম্পাদকের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ায় সেই মিটিংটি পিছিয়ে যায়। গত সপ্তাহে ওই 3টে দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিন্তু যে পূর্ব নির্ধারিত যে মিটিংগুলো ছিল 6 এবং 7ই জানুয়ারি, সেই সময় তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পাদকদের অসুস্থতার কারণে না হলেও ভূপেশ গুপ্ত ভবন, সিপিআইয়ের রাজ্য দপ্তর, আচার্য প্রফুল্লচন্দ্র রোডে, সেখানে কিন্তু এই 3টে শরিক দল অর্থাৎ আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই তারা নিজেরা বৈঠক করেছিল। শীর্ষ নেতৃত্ব 3টে দলেরই ওই বৈঠকে উপস্থিত ছিল এবং সেই বৈঠকে যেটা আলোচনা হয় সেটা হচ্ছে যে তারা যে সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে, সেই বৈঠকে 77 সালে বামফ্রন্ট তৈরি হওয়ার সময় যে আসনে তারা লড়েছিল, যে সংখ্যক আসনে, সেই সংখ্যক আসন তারা দাবি করবে, কংগ্রেসকে জোটে না নেওয়ার দাবি করবে এবং আইএসএফকে বেশি সিট ছাড়া যাবে না এটাও তারা দাবি করবে। এই হয় 3টে দলের বৈঠকের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বসে। যথারীতি একই দাবি, যে সিদ্ধান্তগুলো 3টে নিয়েছিল সেই দাবিগুলো তারা সেই সভাগুলোতে প্রস্তাব আকারে আনে বা বক্তব্যের মধ্যে তুলে ধরে। সেখানে সিপিআইএমের সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, এরকম শীর্ষস্থানীয় নেতৃত্বরা সিপিএমের পক্ষ থেকে আলিমুদ্দিনে উপস্থিত ছিলেন। এখন সিপিএমের পক্ষ থেকে এই যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো গত সপ্তাহে হয়েছে, সেখানে কিন্তু সিপিএম তাদের ক্ষোভ চেপে রাখেনি, প্রকাশ করে দিয়েছে শরিকদের কাছে। এবং সিপিএম পরিষ্কার করে বলে দিয়েছে
যে বামফ্রন্ট তৈরি হয়েছিল কতগুলো কর্মসূচির ভিত্তিতে, এই বামফ্রন্ট বহু লড়াই আন্দোলনের সাক্ষী। এই বামফ্রন্ট পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতা চালিয়েছে এবং 34 বছর পরেও ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করছে। বিভিন্ন স্তরের নির্বাচনগুলোতে যৌথভাবে তারা অংশগ্রহণ করছে। কিন্তু এই আসন সমঝোতার ব্যাপারে বামফ্রন্টের বৈঠকের বাইরে আলাদা করে 3টে শরিক দল যে বৈঠক করলেন, সেই ব্যাপারে যথেষ্ট ক্ষুব্ধ সিপিএম। একথা তারা প্রকাশ করে এবং শরিক দলগুলোকে পরিষ্কার বার্তা দেয় যে আগামী দিনে এই রকম কোনো কিছু করা যাবে না। আর পরিষ্কার করে শরিকদের বলে দেয় যে 77 সালে আপনারা যে দলগুলো যে কটা আসনে লড়েছিলেন, এইবারে কিন্তু সেই আসনগুলো অতগুলো করে আসন পাওয়া যাবে না। ভিত্তিবর্ষটা ধরতে হবে 21 সালে কোন দল কটা আসনে লড়েছিলেন তার ভিত্তিতে। সেখানে কংগ্রেসের সঙ্গে এখনও জোটের কথা শুরু হয়নি সেইভাবে অফিসিয়ালি। আইএসএফের সঙ্গে হয়েছে। আইএসএফের চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি আলিমুদ্দিনে এসেছিলেন, তার নেতৃত্বকে সঙ্গে করে 73টা আসনে লড়ার তারা ইচ্ছা প্রকাশ করেন এবং তালিকা দিয়ে যান। বলেন যে যদি কিছু ছাড়তেও হয় আসন তাদের, তারা 73টা আসন থেকে ছাড়বে, কিন্তু ফয়সলা করতে হবে ওই 73টা আসনের মধ্যে। আইএসএফ এর মধ্যে তাদের নিজস্ব কর্মসূচি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী একেবারে পশ্চিমবঙ্গ চষে ফেলছে। সেখানে দাঁড়িয়ে সিপিএম শরিকদের যেগুলো জানিয়ে দেয় দ্বিপাক্ষিক বৈঠকে, প্রথমত হচ্ছে 77 সালে যে জটা আসনে লড়েছিলেন সেই আসন পাওয়া যাবে না। যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় এবং আইএসএফকে যা ছাড়তে হবে, আর সিপিআইএম এর লিবারেশনও এবারে ঐক্যবদ্ধভাবে লড়বে, গত উপনির্বাচন থেকে লড়ছে, তাদের জন্য আসন ছাড়তে হতে পারে। আর যদি কংগ্রেসের সঙ্গে কোনো কারণে জোট না হয় তাহলে শরিকদের হয়তো কিছু আসন বাড়তে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে ঐক্য হবে এটা মাথায় রেখেই চলতে হবে। এখন এমত অবস্থায় বামফ্রন্টের মধ্যে বিশেষ করে সিপিআইএম এর একটা বড় অংশ এই শরিকদের আলাদা করে বৈঠক করে মিনি ফ্রন্ট যেটা করতে চাইছেন সে ব্যাপারে জাটপন্নায় ক্ষুব্ধ হয়েছেন। এখন আমি পরের যে ভিডিও একটা করব তাতে আমি কংগ্রেস এবং আইএসএফ এর কথা বলবো। শুধু এইটুকু আপনাদের বলে রাখি, আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর যে কথা হয়েছে তাতে করে তারা যে 73টা আসনের কথা বলেছিলেন, সিপিআইএম তাদেরকে বলেছেন 22টা আসনে তারা লড়তে পারেন, কিন্তু আইএসএফ এর নেতৃত্ব তারা ওই 22টা আসনে রাজি নয়। এখন এখানে একটা বার্গেনিং চলছে, যেটা চলেই সাধারণত রাজনীতিতে, বিশেষ করে সিট বন্টনের ক্ষেত্রে। আশা করা যায় যে 28-30টা আসনের মধ্যে হয়তো ফয়সলা হয়ে যাবে। কংগ্রেসের আগামী কাল অর্থাৎ 17 তারিখে একটা বৈঠক আছে, যে বৈঠকে এআইসিসি নেতৃত্বের সঙ্গে এই রাজ্যের নির্বাচন নিয়ে যে বৈঠক হবে সেই বৈঠকে 4 জনকে ডাকা হয়েছে। এআইসিসির সদস্য হিসাবে এই রাজ্য থেকে অধীর চৌধুরী, দীপাদাস মুন্সি এবং রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, আর এই রাজ্যের যিনি কংগ্রেসের অবজারভার মীর, এই 4 জনে বৈঠকে বসবেন। এখন কংগ্রেসের মধ্যে ইতিমধ্যে প্রদেশ স্তর থেকে বিভিন্ন জেলায় সভাপতিদের কাছ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল তাতে অধিকাংশ জেলার সভাপতি তারা নিজেদের শক্তিতে লড়ার কথা বলেছিলেন, কিন্তু এটা আশা করা যায় যে অধীর চৌধুরী এই জোটের ক্ষেত্রে যেভাবে অনুঘটকের কাজ করেছিলেন এবারও তিনি হয়তো সেই ভূমিকাটা পালন করবেন। কংগ্রেসের আর একটা মহলও সেটা চাইছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের যে একটা
রাজ্যকে শেষ করে দেওয়ার মতন জনবিরোধী নীতি নিয়ে যে তৃণমূল চলছে, জনসমর্থনও হারাচ্ছে, তাদের সংখ্যালঘু ভোটও হাতছাড়া হচ্ছে, আদিবাসী ভোটও হাতছাড়া হচ্ছে। তৃণমূলকে এখন মানুষ চাইছে না। তো এই মরা বওয়ার মতন ইচ্ছা শোনা যায় যে এআইসিসিরও নেই। সুতরাং শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে ঐক্যটা হবে এটা ধরে নিয়েই এগোনো হচ্ছে। আমি শেষ পর্যন্ত যে আপডেট দেবো আপনাদের কাছে সেটা আমি সবটা জেনেই আপনাদের কাছে দেবো। তবে এইটুকু বলা যায় যে এদের মধ্যে এই বার্তাটা সিপিএম পৌঁছে দিতে পেরেছে এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এই জোট প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়াই হবে। এখনও অবধি যেটুকু খবর পেয়েছি আমি আপনাদের কাছে রাখলাম। আপনাদের মতামত আপনারা কি বলেন সেটা জানার অপেক্ষায় রইলাম। আবারও বলছি, চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আজকে এই অবধি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।